নমস্কার বন্ধুরা, আমার সম্মানীয় দর্শকবৃন্দ, আজ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি এটা? কেননা দীর্ঘদিন ধরে আপনারা যে বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর জন্য অপেক্ষা করছিলেন, আজ প্রবীণ নাগরিকদের জন্য সেই বিষয়ে একটি বিরাট সুখবর নিয়ে এসেছি। তাছাড়া বকেয়া মহার্ঘ ভাতার 50% সরাসরি অ্যাকাউন্টে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি আজকের এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব, রাজ্যে যদি সপ্তম পে কমিশন লাগু হয়, আপনারা অলরেডি জানেন তাই না, যে সপ্তম পে কমিশন অলরেডি একটা নোটিশ চলে এসেছে। 6 মান্থ বাদে কিন্তু এই নিয়ে ভাবা হচ্ছে এবং এখন ডিটেলস চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যদি সপ্তম পে কমিশন যদি লাগু হয়, তাহলে আপনাদের বেতন এক লপ্তে ঠিক কতটা বৃদ্ধি পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। অর্থাৎ রাজ্যে যদি সপ্তম পে কমিশন লাগু হয়, তবে আপনাদের বেতন এক লপ্তে ঠিক কতটা বৃদ্ধি পাবে, তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন, এবং আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। অনেকেই যুক্ত আছেন, আপনিও যুক্ত হয়ে যান। চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাংকগুলি থেকে যারা পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণ করেন, তাদের জন্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং পশ্চিমবঙ্গ অফিস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের 5 ফেব্রুয়ারি 2026 এর রায়ের পরিপ্রেক্ষিতে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণের 50% অবিলম্বে অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে সম্পূর্ণ টাকা না দিয়ে কেন আপাতত 50% দেওয়া হচ্ছে, তাই না? তাহলে বলে রাখি, অর্থ দপ্তরের স্ক্রুটিনিতে দেখা যায় যে ব্যাংকগুলির দেওয়া পেনশন বিতরণের ডেটায় কিছু ভুলভ্রান্তি বা সঠিক ফরম্যাটের অভাব ছিল। এর ফলে সঠিক হিসাব করতে একটি জটিলতা তৈরি হয়। প্রবীণ পেনশনভোগীদের এই অচলাবস্থা থেকে কিছুটা স্বস্তি দিতেই অর্থ দপ্তরের 7/7/2026 তারিখের 125 পেনশন বিজ্ঞপ্তির মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন 50% বকেয়া মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া টাকা পাওয়ার জন্য কি করতে হবে, এটা আপনাদের মনে প্রশ্ন এখন, তাই না? তাহলে বলে রাখি, রাজ্য সরকার WBIFMS এর অধীনে একটি বিশেষ ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করেছে। ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত পেনশনভোগীদের জীবিত থাকার স্থিতি বা সার্ভাইভেল স্ট্যাটাস নিশ্চিত করতে সিস্টেমের লজিক অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে বকেয়া অর্থ আপনাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি ইতিমধ্যে কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগীর মৃত্যু হয়ে থাকে দুর্ভাগ্যবশত, তবে কিন্তু 23/3/2026 তারিখে 75 পেনশন 75 পেনশন মেমোরেন্ডাম অনুযায়ী সেই বকেয়া অর্থ তার নমিনি বা আইনি উত্তরাধিকারীকে প্রদান করা হবে। তাছাড়া অবশিষ্ট বকেয়া পাওয়ার জন্য ব্যাংকগুলিকে অতি দ্রুত 2008 থেকে 2019 পর্যন্ত রোপা 2009 সাইকেলের বৈধ তথ্য পোর্টালে জমা দিতে বলা হয়েছে, যাতে কোনো যোগ্য পেনশনভোগী তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন। সো বন্ধুরা, এবার আসি সেই বহু প্রতীক্ষিত প্রশ্নে, সেটা হচ্ছে সপ্তম পে কমিশন নিয়ে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে পেনশনারদের 50% বেতন কিভাবে ঢুকবে, এবং এই নিয়ে দ্রুততার সাথে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসি সপ্তম পে কমিশন নিয়ে। অর্থাৎ আপনারা জানেন যে একটা নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে, আপনারা দেখেছেন। সেটা 6 মাস বাদে কিন্তু এখানে ডাটা নেওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু লাগু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এটি লাগু হলে আপনাদের বেসিক পে এবং ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বেতন এক লপ্তে কতটা বৃদ্ধি পাবে, নতুন ম্যাট্রিক্সে আপনাদের গ্রেড পে অনুযায়ী কিভাবে এই ক্যালকুলেশন হবে, তার একটি সম্পূর্ণ এবং নির্ভুল হিসাব আমি তৈরি করেছি। ঠিক আছে, তার একটা সম্ভাব্য ক্যালকুলেশন কিন্তু সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে আমরা কিন্তু সেই ক্যালকুলেশনটা করেছি। আপনারা নিজের মতো করে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেই সপ্তম পে কমিশন লাগু হলে আপনাদের বেতন কিভাবে বাড়বে। দেখুন, এবারে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে গুগলে সার্চ করার ফলে আপনাদের যে ফিটমেন্ট ফ্যাক্টর সর্বনিম্ন বা একদম খুবই খারাপ পরিস্থিতি বা গ্রাউন্ড রিয়েলিটি বিবেচনা করলেও কিন্তু 1.92 এর নিচে ফিটমেন্ট ফ্যাক্টর যাওয়ার কোনো সুযোগ নেই, যা আমরা গুগল থেকে জানা যাচ্ছে। ঠিক আছে, আর যদি একটু সম্মানজনক বৃদ্ধি হয় তাহলে তবে সেটা 2.08 থেকে শুরু করে ঐতিহাসিক যেটা আগে ছিল সেটা হচ্ছে 2.57 এর আশেপাশে থাকবে। আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। ঠিক আছে, সর্বনিম্ন 1.92 থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার চলে আসি, দেখুন প্রথমেই জেনে রাখা ভালো যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার মান এই সপ্তম পে কমিশন কেন লাগু হচ্ছে। দেখুন, সর্বপ্রথমে এগুলো জেনে রাখা দরকার আপনাদের। দেখুন, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার মান মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বজায় থাকে তা নিশ্চিত করার জন্যই কিন্তু পে কমিশন একটি নতুন এবং কার্যকর ও পেনশন ব্যবস্থা তৈরি করে। সম্ভবত পে কমিশনের গঠন মূলত 10 বছরের জন্য হয়। এই সময় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে এটি কাজ করে। এরপর চলে আসি তার পরের পেজে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ বেতন কমিশন ছিল ষষ্ঠ পে কমিশন, যা রোপা 2019 হিসেবে পরিচিত। যদিও এর প্রবর্তনের তারিখ 1/1/2016 থেকে নির্ধারণ করা হয়েছিল, প্রকৃত আর্থিক সুফল 1/1/2020
থেকে বাস্তবায়িত হয়েছে। উল্লেখ্য যে এই কমিশনের বেতন কাঠামো তৈরিতে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম পে কমিশনের গঠন পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নতুন বেতন কাঠামোর নিয়মাবলী আগামী 1/1/2027 থেকে পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা কিন্তু করা হয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু আপনাদের এই বেতন কাঠামো লাগু করার একটা বিশেষ পরিকল্পনা কিন্তু চলছে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তাছাড়া এই নতুন পে কমিশনের আওতায় পেনশনার বা পারিবারিক পেনশনভোগীদের পেনশনের পরিমাণে কি পরিমাণ বৃদ্ধি হবে আমরা তা নিয়ে বিশদভাবে আলোচনা করব। দেখুন, কেন্দ্রীয় নির্দেশাবলী অনুসারে এই পে কমিশনের জন্য 1.92 এর সর্বনিম্ন ফিটমেন্ট গুণক স্থির হয়েছে। ঠিক আছে, যেটা আপনারা অলরেডি দেখলেন, গুগল থেকে সার্চ করলে কিন্তু আপনারা এই ফিটমেন্টে সাধারণত দেখতে পাবেন। তাছাড়া এর নিচে যাওয়ার একটু কম সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা সর্বনিম্ন হিসাবে একটা সম্ভাব্য ক্যালকুলেশন হিসাবে কিন্তু আমরা ধরে চলছি যে ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো সর্বনিম্ন যদি ধরা হয় তাও 1.92 হিসেবে ধরা হবে। এবার পেনশনারদের পেনশন বৃদ্ধির বিস্তারিত তথ্য পর্যালোচনায় এগিয়ে যায়। দেখুন, তারপরের অংশে সেটা হচ্ছে পেনশনভোগীদের সাধারণত দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে নিজের জন্য পেনশন প্রাপ্ত এবং পারিবারিক পেনশনভোগী অর্থাৎ ফ্যামিলি পেনশনার। চলুন প্রথমেই আমরা জেনে নেব যে কোন শ্রেণীর আওতাভুক্তিদের বিভিন্ন দিকগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখুন, পেনশন বৃদ্ধির হিসাব যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে মৌলিক পেনশনভোগীদের পেনশন বৃদ্ধির পরিমাণ নির্ধারিত হবে আপনার বিদ্যমান বেসিক পেনশনের সাথে 1.92 গুণ করে। ঠিক আছে, এটির একটি বাস্তব উদাহরণ নিচে দেওয়া হলো। ধরা যাক আপনার বর্তমান বেসিক পেনশন 10,000 টাকা। এই ক্ষেত্রে পে কমিশনের পরে আপনার নতুন বেসিক পেনশন হবে 10,000 ইন্টু 1.92 অর্থাৎ 19,200 টাকা। এরপর চলে আসি পরের পেজে, সেটা হচ্ছে যে বেতন ও পেনশন নির্ণয়ের নির্দেশিকা। দেখুন, পেনশনভোগী আপনি যদি আপনার প্রকৃত বেসিক পেনশন কত তা সম্পর্কে অবগত না থাকেন, তবে তা খুঁজে বের করার জন্য সহজ পদ্ধতিটি এখানে দেওয়া হলো। নির্ণয়ের পদ্ধতি দেখুন, মোট পেনশন প্লাস পেনশনের রূপান্তর মূল্য -500 করবেন। ঠিক আছে, ভাজিত 1.18। এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার বেসিক পেনশনের সঠিক অঙ্কটি পেতে পারেন। ঠিক আছে, এরপর চলে আসি তার পরের অংশে, সেটা হচ্ছে পেনশন গণনার ব্যবহারিক উদাহরণ। দেখুন, কমিউটেশন বা নগদীকরণ সহ আসুন বিষয়টি বোঝার জন্য একটি ব্যবহারিক উদাহরণ দেখি। ধরুন আপনার মাসিক পেনশন প্রাপ্যতা 10,000 টাকা। ঠিক আছে, এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে 2500 টাকা কমিউট বা নগদীকরণ করবেন। তাহলে বলে রাখি যে 10,000 প্লাস 2500, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে আপনার 12,500 টাকা, এবং 12,500 টাকা থেকে মাইনাস করবেন 500 টাকা, তাহলে দাঁড়াচ্ছে আপনাদের 12,000 টাকা। এরপর 12,000 টাকা থেকে ভাজিত করবেন 1.18, তাহলে আপনাদের দাঁড়াবে 10,170 টাকা বেসিক পেনশন। তাহলে এইভাবে আপনি নিজের বাড়িতে নিজের বেসিক পেনশন ক্যালকুলেশন করে নিতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। এরপর চলে আসি কমিউটেশন ছাড়া। দেখুন, অন্যদিকে আপনি যদি কমিউটেশন না নেওয়ার সিদ্ধান্ত নেন এবং কমিউট না করে থাকেন, তাহলে 10,000 টাকা মাইনাস 500 টাকা করবেন। ঠিক আছে, ইকুয়াল হয়ে যাবে 9,500 টাকা। সেই 9,500 টাকা থেকে যদি ভাজিত করেন 1.18 দিয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন আপনার বেসিক পেনশন, অর্থাৎ 8,051 টাকা কিন্তু বেসিক পেনশন। এটা একটা সম্ভাব্য হিসাব আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন। তারপর চলে আসি পেনশন গণনার নতুন পদ্ধতি। দেখুন, বর্তমান সময়ে আমরা এই মূল পেনশনের অপর একটি ফিটমেন্ট গুণক প্রয়োগ করব। আমাদের প্রথম উদাহরণের জন্য 10,170 ইন্টু 1.92 দিয়ে যদি গুণ করেন, তাহলে ইকুয়াল হয়ে যাবে আপনাদের 19,526 টাকা প্লাস আপনার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্লাস চিকিৎসা ভাতা ইকুয়াল টু পে কমিশনের পর চূড়ান্ত নতুন পেনশন আপনি পেয়ে যাবেন। অন্যদিকে দ্বিতীয় উদাহরণটিতে 8,051 ইন্টু 1.92, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা 15,458 টাকা প্লাস মহার্ঘ ভাতা প্লাস চিকিৎসার ভাতা ইকুয়াল টু নতুন সর্বমোট পেনশন আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে পেনশন গণনার নতুন পদ্ধতি। এরপর চলে আসি পেনশন পুনর্বিন্যাস নির্দেশিকা অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর 1.93। দেখুন, বিশেষ সতর্কতা, পেনশনের কোনো অংশ নগদীকরণ বা কমিউট করার সুযোগ নেই। নতুন মৌলিক পেনশন গণনা পদ্ধতি এক হচ্ছে আপনার বিদ্যমান মৌলিক পেনশনের পরিমাণের সাথে 1.93 গুণ করে নতুন মৌলিক পেনশন নির্ধারিত হবে। গণনার সঠিক সমীকরণটি আপনার নিচে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, সর্বমোট পেনশন রাশি -500 ভাজিত 1.18 ইকুয়াল টু আপনার মৌলিক পেনশন। এরপর চলে আসি আপনার পরিবার পেনশন পুনর্নির্ধারণ নির্দেশিকা। যদি বর্তমান সময়ের উদাহরণস্বরূপ ধরা হয় কোনো ব্যক্তির মাসিক ফ্যামিলি পেনশন 14,500 টাকা, তবে ওনার সঠিক বেসিক পেনশন নির্ণয় করার জন্য নিচে সূত্রটি ব্যবহার করা হবে। সেটা হচ্ছে 14,500 টাকা মাইনাস 500 টাকা ভাজিত 1.18, তাহলে ইকুয়াল টু আপনারা পেয়ে যাবেন 11,865 টাকা ওই ব্যক্তির নতুন বেসিক পেনশনের পরিমাণ হবে। এবং এখন উক্ত বেসিক পেনশন 11,865 টাকা ইন্টু 1.93 ইকুয়াল টু 22,899 টাকা প্লাস মহার্ঘ ভাতা ডিএ প্লাস চিকিৎসার ভাতা অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু চূড়ান্ত সামগ্রিক নতুন পেনশন পে কমিশনের পরবর্তী সময়কালের জন্য। এরপর চলে আসি ব্যবহারিক জন্য বিশেষ নির্দেশিকা। দেখুন, অনুগ্রহ করে মনে রাখবেন যে এখানে পেনশনের যে অঙ্ক দেখানো হয়েছে তা শুধুমাত্র উদাহরণের জন্য। ঠিক আছে, আপনার নিজের পেনশনের সঠিক পরিমাণ বসিয়ে এই
এই নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আপনার চূড়ান্ত হিসাবটি সম্পূর্ণ করে নেবেন। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন, তাই না? এটা দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশন, ফ্যামিলি পেনশন এবং সমস্ত কর্মচারীদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। ঠিক আছে? এবং আপনার মনে যদি কিছু প্রশ্ন থাকে সেটাও কিন্তু নির্দ্বিধায় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব সেই কমেন্টটা পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার চলে আসি বেতন ও পেনশন তথ্যপত্র। দেখুন, এই ফিটমেন্ট ফ্যাক্টরটি কেবল একটি অনুমান বা সম্ভাব্য হার, সেটা আপনারা আগে থেকে আমরা বললাম। ঠিক আছে? গুগল থেকে আমরা সম্ভাব্য একটা ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কিন্তু সর্বনিম্ন নিয়ে কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়েছে। আপনি বলবেন যে এটাই কি তাহলে লাগু হচ্ছে? একদমই নয়। ঠিক আছে? এটা সম্ভাব্য কিন্তু একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে সরকারি বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরেই কিন্তু আসল হার কিন্তু জানা যাবে। ঠিক আছে? এখানে দেখানো হিসাবটি একটি সম্ভাব্য সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবেই আপনাদের সামনে প্রস্তুত করা হয়েছে, যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই ইনফরমেশনটা পেয়ে অনেকই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন, এবং এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।